পরীক্ষা কোনো কিছু করব না, তাদের সাথে দেখাও করব না, আমাদের দাবি আগে পূরণ হবে, তারপরে তত কথা। এই যে একটা হাসপাতাল, এত বড় একটা হাসপাতাল মিরপুরের মধ্যে, মিরপুরে এই এত বড় একটা অঞ্চলে আর কোনো সরকারি হাসপাতাল নেই, এই হাসপাতালটা আছে। এইখানে ইমার্জেন্সি বিভাগ আছে, ইমার্জেন্সি বিভাগটা যদি পুরাপুরি চালু করা হয়, অর্থাৎ 24 ঘন্টা যাতে ইমার্জেন্সি বিভাগ চালু থাকে, এই এলাকার সাধারণ মানুষজন যাতে এখানে চিকিৎসা পায়, সেটা হচ্ছে আমাদের একটা দাবি। আমাদের ইউনানি আয়ুর্বেদিকের অনেকগুলো থেরাপি আছে, প্রায় 25টা মতো, এইটা যাতে এই হাসপাতালে এককভাবে চালু করা হয়, এটা হচ্ছে আমাদের একটা দাবি। আমাদের হাসপাতালে যত প্রকার প্যাথোলজিক্যাল টেস্ট আছে, এই টেস্টগুলো যাতে প্রপার ওয়েতে হয়। আমাদের হাসপাতালে কোটি কোটি টাকার এক্সরে মেশিন এই 7 থেকে 8 মাস ধরে এনে ফেলাই রাখা হয়েছে, এইটা যাতে অতি দ্রুত চালু করে। এই টোটাল 7 দফার দাবি। আমরা আমাদের শিক্ষকরা আমাদের সাথে একাত্মতা পোষণ করছে, আমাদের প্রিন্সিপাল আমাদের সাথে একাত্মতা পোষণ করছে, এবং আমরা ডিজিতে এবং স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরে ওইখানে টেবিলর করছি। আমরা চাই আমাদের এই 7 দফা দাবি যাতে অতি দ্রুত সময়ের মধ্যে পূরণ করা হয়। এই জন্য আমরা ক্যাম্পাসকে বর্তমানে কমপ্লিট শাটডাউনে রাখছি। যতদিন না এই 7 দফা দাবি আদায় না হবে, ততদিন আমরা এই আন্দোলন থেকে সরে যাব। আসসালামু আলাইকুম, আমি ডাক্তার মোহাম্মদ আশরাফুদ্দৌলা, ইন্টারনেট ডক্টর, সরকারি ইউনানি আয়ুর্বেদিক মেডিকেল কলেজ। আমরা আজকে 5ম দিনের মতো 7 দফা দাবি নিয়ে আন্দোলন করতেছি। আমাদের 7 দফা দাবির মধ্যে প্রথম দাবি হচ্ছে যে আমাদের ইউনানি আয়ুর্বেদিক যে আইন এবং কাউন্সিল, এইটাকে যাতে প্রণয়ন করা হয়। গত সরকারের সময় সব ধরনের যে চিকিৎসা পদ্ধতিগুলো আছে, যেমন হোমিওপ্যাথিক, তাদের আইন কাউন্সিল হয়েছে, কিন্তু আমাদেরটা সংসদে উঠে নাই। এখন যেহেতু কোনো সরকার নাই, যেহেতু উপদেষ্টা আছে, আমরা চাই আপাতত আমাদের এই আইন কাউন্সিলটা, আমাদের এই আইনটা যাতে একটা অর্ডিন্যান্স রূপে প্রণয়ন করা হয়। 2 নম্বর যে দাবিটা, সেটা হচ্ছে আমাদের নিয়োগ বিধি প্রণয়ন করা। অর্থাৎ আমাদের 1990 থেকে আজ পর্যন্ত যতগুলো নিয়োগ হয়েছে সবগুলোই প্রজেক্টের চাকরি। আমাদের কিছু কিছু টিচাররা এখানে 30 থেকে 40 বছর ধরে চাকরি করে, তারা প্রথমেই ঢুকছে 9ম গ্রেডে, তাদের অবসর হয়েছে 9ম গ্রেডে। অর্থাৎ আমাদের এখানে দাবি যে পিএসসির মাধ্যমে যে নিয়োগটা, সেই নিয়োগটা দিতে হবে, এবং পিএসসির মাধ্যমে নিয়োগ দিতে গেলে আমাদের একটি নিয়োগ বিধিমালা প্রয়োজন, এবং আমাদের একটি নিয়োগ বিধিমালা প্রয়োজন। সেই নিয়োগ বিধিমালাটা যাতে প্রণয়ন করা হয়। 2013 সাল থেকে আজ পর্যন্ত একটা নিয়োগ বিধিমালা প্রণয়ন করতে পারে নাই স্বাস্থ্য শিক্ষা, ডিজি এবং স্বাস্থ্য মন্ত্রণালয়, তারা এটা পারে নাই। এটা যাতে খুব দ্রুত সময়ের মধ্যে নিয়োগ বিধিটা প্রণয়ন করে এবং পিএসসির মাধ্যমে আমাদের যাতে নিয়োগটা দেওয়া হয়, এটা হচ্ছে দাবি 2। দাবি নাম্বার 3, ইউনানি আয়ুর্বেদিক বিষয় উচ্চশিক্ষা গবেষণার ব্যবস্থা। অর্থাৎ অন্যান্য যে চিকিৎসা পদ্ধতি আছে, তাদের পরে বিভিন্ন ধরনের পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রি বাংলাদেশে করা যায়। শুধুমাত্র ইউনানি আয়ুর্বেদিক অর্থাৎ বিএমএস, বিএমএসসি ডিগ্রিধারীরা তারা পোস্ট গ্রাজুয়েশন তাদের সাবজেক্ট রিলেটেড আমরা বাংলাদেশে করতে পারি না। এটা যাতে অনতি বিলম্বে এটার দ্বার উন্মুক্ত করা হয়, সেটার ব্যবস্থা করতে হবে। এবং 4 নম্বর, স্বৈরাচারের দোষর, দুর্নীতিবাজ ও অযোগ্য শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের স্থায়ীভাবে বহিষ্কার করতে হবে। কিছু কিছু শিক্ষক, কিছু কিছু কর্মকর্তা এমনভাবে আমাদের ওপরে ঝাঁপিয়ে পড়েছিল, অনেক ছেলে মেয়ের জীবন নষ্ট করছে, ফেল করার মাধ্যমে, পরীক্ষা আটকানোর মাধ্যমে বিভিন্ন রকম কাজকর্ম করছে, তাদেরকে স্থায়ীভাবে বহিষ্কারের আমাদের একটা দাবি। 5 নম্বর দাবি হচ্ছে ইউনানি আয়ুর্বেদিক শিক্ষার সার্বিক মানোন্নয়ন। অর্থাৎ আমাদের যে একাডেমিক যে কার্যক্রম হয়, এটাকে যাতে আরও ভালোভাবে প্রণয়ন করা হয়, সেটার একটা দাবি জানাচ্ছে। 6 নম্বর হচ্ছে ইন্টার্নি চিকিৎসকদের মাসিক ভাতা বৃদ্ধিকরণ। অন্যান্য যে অর্থাৎ এমবিবিএস, বিডিএস, তাদের প্রায় 20,000 টাকা ইন্টার্নি ভাতা হয়ে গেছে। নিয়ম ছিল তাদের যত ইন্টার্নি ভাতা হবে আমাদেরও ঠিক ততটাই বাড়বে, কিন্তু তাদের বাড়ছে, হোমিওদের বাড়ছে, শুধুমাত্র বাড়ে নাই আমাদের যে 10,000 টাকা ইন্টার্নি ভাতা, সেটাই রয়ে গেছে। ভাই আমরা চিকিৎসা আমাকে 13 নম্বর একটা হাসপাতালে আয়ুর্বেদিক আমরা আসি ভাই চিকিৎসা নেওয়ার জন্য। 10 টাকা টিকিট দিয়ে ভাই চিকিৎসা দেই। মানে আমরা কিছুদিন যাবত ধরে ভাই চিকিৎসা আমাকে পাইতেছি না। আইলে একটা চিকিৎসার দরকার, এই চিকিৎসাটা হয় না। এই জন্য মনে করেন মাথা পাঠানো অসুস্থ রোগী নিয়ে আসছে, যে ডাক্তাররা বলে যে এনে চিকিৎসা চলে না, হয় না। এই জন্য ভাই রুগী নিয়ে আসলে আমরা রিস্কওয়ালাটা আবার আসলে আবার পরবর্তীতে নিয়ে চলে যেতে হয়।
মানে কোনো চিকিৎসা চলে না। ছাত্ররা যে দাবি চাইছে সেই দাবি যাতে আমরা পাই, এটাই আমাদের কামনা। এখানে ইদানিং কিছুদিন ধরে স্যার আমরা চিকিৎসা পাচ্ছি না, মনে করেন আমরা রিক্সা সবাই অসুস্থ হই, তারপরে আইসে মনে করেন তাহলে পাই না। ইদানিং গেটমেট সব বন্ধ থাকতেছে, কি বৃত্তান্ত তা জানি না। আমরা বাইরের থেকে লোক নিয়ে আসি, তারপরেও চিকিৎসা পাই না, তারা কানতে কানতে চলে যায়। আগে একটা কলেরার ডাক্তারখানা ছিল, সেটাও নিয়ে গেছে। ইদানিং কিছু লোক নিয়ে এসেছি, আর আমরা তো মনে করেন অসুস্থ থাকি, আইসে মনে করেন কোনো চিকিৎসা ভালো মতো পাই না। এখন এখানে কিছু লোক নতুন আসছে, এরা চিকিৎসা দিবে আমরা শুনছি। তাদের দাবি দেওয়া মাইনে নিলে মনে করেন চিকিৎসাটা ভালো হবে, আমরাও পাবো। আর আমরা রিক্সা চালাই, লোকজন নিয়ে আসি দুদিকে, তারাও মনে করেন যে কানতে কানতে যায়, কোনো চিকিৎসা ভালো পায় না। বুঝছেন স্যার? ছাত্র ছাত্রীদের জীবন নিয়ে ছিনিমিনি খেলার অধিকার আপনাদের কেউ দেয় না। অতীতের স্বৈরাচারের আমলে স্বৈরাচার যেভাবে আমাদের জীবন নিয়ে ছিনিমিনি খেলেছে, আমাদের সহযোদ্ধাদেরকে গুলি করে মেরেছে, একই কায়দায় যদি আমাদেরকে জমিয়ে রাখা হয়, অধিকার আদায় করতে না দেওয়া হয়, কথা বলতে না দেওয়া হয়, হামলার শিকার করা হয়, হয়রানি করা হয়, আমরা কিন্তু সিস্টেম বন্ধের জন্য আন্দোলন করব। যেভাবে স্বৈরাচারকে পতনের জন্য মিরপুর ব্লক করে দিয়েছিলাম, একই কায়দায় কিন্তু রাজধানী শহর সারা বাংলাদেশের সাথে বিচ্ছিন্ন হয়ে যাবে। ঠিক কিনা? আমাদের কয় দাবি সবাই পালন না করে, আমরা পূরণ না করে কি ঘরে ফিরবো? একজনও ঘরে যাবো? আমরা কেউ ঘরে ফিরবো না। আমরা বাবা মার থেকে আমরা অনুমতি নিয়েছি, আমাদের বাবা মাকে আমরা বলেছি আমাদের এই দাবি না পূরণ হওয়া পর্যন্ত আমরা ক্লাস পরীক্ষা কোনো কিছু করব না, তাদের সাথে দেখাও করব না। আমাদের দাবি আগে পূরণ হবে, তারপরে কয় দাবি পূরণ করতে হবে? আমাদের কয় দাবি মিডিয়ার মাধ্যমে সমগ্র জাতিকে জানাতে চাই, কুচক্রী মহল আমার সহযোদ্ধা 6 জনকে মিথ্যা মামলায় অভিযুক্ত করেছে। অতীতে স্বৈরাচার যেইভাবে সাধারণ জনতার উপরে হামলা করেছে, গায়েবী খুন করেছে, গায়েবী মামলা দিয়েছে, একই কায়দায় আবারও যদি বাংলাদেশে চলতে থাকে, অচিরে বাংলাদেশে আবারও স্বৈরাচারের আবির্ভাব ঘটতে পারে। আমরা রাষ্ট্রীয় কর্মকর্তাদের, গোয়েন্দা সংস্থাদের এবং উপদেষ্টা মন্ডলীদের জানিয়ে দিতে চাই যে এই রকম গায়েবী মামলা থেকে যেন আমরা সবাই বেঁচে থাকতে পারি, অনতি বিলম্বে সেই ব্যবস্থা গ্রহণ করুন। আমাদের শিক্ষার্থীরা যারা একেবারে নিরপরাধ ছিল, যারা আমার সাথে, আমি নিজে বৈষম্য বিরোধী আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ করেছিলাম, আমি আমার সহযোদ্ধাদেরকে দেখেছি, মিরপুরে আমরা আন্দোলন গড়ে তুলেছি, কিন্তু তাদের নামে একটি মহল বানোয়াট মামলা দায়ের করেছে। অবিলম্বে এই মামলা দ্রুত বাতিল করতে হবে। এই মামলা প্রত্যাহার চাই। মিথ্যা মামলার হুলিয়া, মিথ্যা মামলার হুলিয়া, মিথ্যা মামলার হুলিয়া। হামলা দিয়ে কি আন্দোলন বন্ধ করা যাবে? হামলা করে আমাদের ন্যায্য দাবি থেকে আমাদেরকে সরানো যাবে? আমরা সরকার স্বৈরাচারকে পদত্যাগ করতে বাধ্য করেছি। এরপরে কি করতে চেয়েছিল আমাদের বাংলাদেশের অতীতের একজন প্রধান বিচারপতি সহ আরো যারা 6 জন বিচারপতি ছিল, আমরা তাদেরকে টেনে নামাই নাই, নামাইছি। তো এখন যারা এইরকম মামলা হামলা দিয়ে আবার স্বৈরাচারী কায়দা তৈরি করতে চাবে, এরা বাংলাদেশের স্থান পাবে? অন্তত পক্ষে আমাদের এই ক্যাম্পাসে এইরকম স্বৈরাচার, এই কুচক্রী মহলকে থাকতে পারবে? কোন স্বৈরাচারের দোষের ক্যাম্পাসে থাকতে পারবে? আর আমরা আমাদের সরকারের দাবি করতে কোনো মামলা হামলাকে পরোয়া করি? হামলা দিয়ে আন্দোলন, হামলা দিয়ে আন্দোলন, হামলা দিয়ে আন্দোলন, হামলা দিয়ে আন্দোলন, হামলা দিয়ে আন্দোলন। এটা কোনো ব্যক্তির দাবি না, কোনো ব্যক্তির দাবি না। এইটা ইউনানি আয়ুর্বেদিকের যত ডাক্তার, ছাত্র ছাত্রী আছে সকলের প্রাণের দাবি। দীর্ঘ 35 বছর যাবৎ আমরা এইভাবে হেনস্থা এবং আমরা নির্যাতনের শিকার হয়ে আসছি।
আমরা পড়াশোনা করি, আমরা ক্লাস করি, আমরা ইন্টার্ন করি, এরপরও আমরা নাকি ডাক্তার লিখতে পারবো না। আবার দাবি দেওয়া চাইতে গেলে তখন আবার মামলা হয়। এটা কেমন ধরনের কথা? আমরা উপদেষ্টাদের, বিশেষ করে স্বাস্থ্য উপদেষ্টার দৃষ্টি আকর্ষণে দিচ্ছি, আপনি অতি দ্রুত আমাদের এই দাবি বাস্তবায়নের জন্য যা করা লাগে তা করতে থাকুন, অথবা এই ছাত্ররা কিন্তু আপনাদের বিরুদ্ধে কথা বলতে বাধ্য হবে। বিগত 15-16 বছরে ফেরতের সময় আমরা কোনো কাজ করতে পারিনি, আমরা রাস্তায় দাঁড়াতে পারিনি, আমাদেরকে বিভিন্ন রকমের ট্যাগিং করা হয়েছে। কিন্তু বাংলাদেশের বর্তমান সরকার ইন্টারিম সরকারকে ছাত্র জনতা বসিয়েছে। কেন বসিয়েছে? ছাত্র জনতার ন্যায্য দাবি আদায় করার জন্য বসিয়েছে, ঠিক কিনা? আমরা এই ন্যায্য দাবি দেওয়া পূরণ করার জন্য উপদেষ্টা মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি। সম্মানিত স্বাস্থ্য উপদেষ্টা সাহেব, আমি আপনার উদ্দেশ্যে বলছি, আমাদের এই ন্যায্য দাবি কিভাবে বাস্তবায়ন করবেন, কত দ্রুত বাস্তবায়ন করবেন, এটি একমাত্রই আপনার ব্যাপার। আমরা কিন্তু দাবি আদায় না হওয়া পর্যন্ত ক্লাস, পরীক্ষা কোনো কিছু চলতে দিব না। আপনারা দেখেছেন আমাদের এখানে একটি বড় ধরনের হসপিটাল আছে, এই হসপিটালে কিন্তু অনেক রোগী আসছে, তারা কিন্তু চিকিৎসা সেবা পাচ্ছে না। শুধুমাত্র ইমার্জেন্সিতে কি আর এই চিকিৎসা সম্ভব হয়? না। এই জন্য জনগণের হেনস্থা, জনগণের নির্যাতন, জনগণ যে সমস্যায় পড়েছে, এই অসুবিধা দূরীকরণে একমাত্র স্বাস্থ্য উপদেষ্টা এবং পিজি মহোদয়কে অনুরোধ করছি অতি দ্রুত আমাদের এই দাবি দাওয়াগুলো আমলে নিন। অন্যথায় জনগণ হেনস্থার শিকার হয়ে যদি আপনাদের বিরুদ্ধে কোনো কথা বলে বসে, আমরা কিন্তু এর দায়ভার নিতে পারি না। আমরা দিয়ে আন্দোলন, আমরা দিয়ে আন্দোলন, আমরা দিয়ে আন্দোলন, যদি 35 বছরে যে দাবি দেওয়া আদায় হয়নি, যদি আরো 35 বছর ক্যাম্পাস বন্ধ রাখতে হয়, আমরা চাই না। প্রয়োজনে আমরা হুঁশিয়ার করে দিচ্ছি, যদি আমাদের দাবি দেওয়াগুলো, ন্যায্য দাবি দেওয়াগুলো পূরণ না হয়, আমরা এই সিস্টেমকে বাতিল করার আন্দোলন করব। আমরা বাংলাদেশের ছাত্র সমাজ, আমাদের অধিকার আছে। আমরা যদি ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হই, এই সিস্টেম নিয়ে কি লাভ হবে? সিস্টেমের উত্তরসূরিদের বলছি, সিস্টেমের কর্মকর্তাদের বলছি, আমরা আপনাদেরকে প্রতিবাদ প্রতিরোধের মধ্যে রেখে দিয়েছি। যদি আপনাদের এখনো শুভ বুদ্ধির উদয় না হয়, অচিরেই কিন্তু এক দফাতে আমরা চলে যাব। হবে এই সিস্টেম বন্ধ করে দিতে হবে। করতে পারে না, দিতে পারে না, এমার্জেন্সি ছাড়া অন্য কোনো কিছু খোলা আছে? কাজ চলছে? পরীক্ষা চলবে? কতদিন চলবে না? ওই দফা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমাদের কয় দাবি, ইউনানির কয় দাবি, আমাদের দাবি দেওয়া আদায় হওয়া ছাড়া আমরা কি ক্লাস, পরীক্ষা বা অন্য কোনো সমস্ত শিক্ষার্থীরা কমপ্লিট শাটডাউনে একমত? আমাদের শিক্ষকরা আমাদের সাথে একমত পোষণ। আমরা দেখেছি আমাদের গ্রাজুয়েট ডাক্তাররা অনেক সময় হয়রানির শিকার হয়, ডাক্তার হওয়ার পরেও কিসের শিকার হয়?
আমরা কি আমাদের এই অনিশ্চিত ভবিষ্যতের দিকে যাত্রা করবো? হয়রানি না কাউন্সিল, হয়রানি না কাউন্সিল, হয়রানি না কাউন্সিল। কাউন্সিল ছাড়া কোনো ডক্টর সমাজকে চলতে পারে? আইনের জ্ঞান করে তাদেরকে বেঁধে ফেলা হয়, তাই না? আমরা দেখেছি আমাদের বড় ভাইরা অনেক ধরনের জটিলতায় করেছে। এজন্য আমাদের প্রথম দাবি কি? প্রথম দাবি কি? হয়রানি না কাউন্সিল, হয়রানি না কাউন্সিল, 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 হয়রানি না কাউন্সিল, কাউন্সিল, কাউন্সিল। আমাদের পায়ে দাঁড়িয়ে পায়ে দাঁড়িয়ে পায়ে দাঁড়িয়ে পায়ে দাঁড়িয়ে দাবি পূরণ করতেই হবে। এই দাবি কি ন্যায্য না রাজ্য? ন্যায্য দাবি। আমরা কয় বছর পড়াশোনা করি? 6 বছর একাডেমিক পড়াশোনা করি, 1 বছর ইন্টার্নি করি। আরে ভাই, এরপরে আমরা কেন ডাক্তার লিখতে পারবো না? কি যৌক্তিক? ডাক্তার লিখতে পারবো, এটাই যৌক্তিক, তাই না? কারণ এমবিবিএসরাও যে কারিকুলাম পড়ে আমাদের তাদের চেয়ে শাস্ত্রীয় সাবজেক্ট থাকার কারণে আমাদের কারিকুলাম তাদের চেয়ে আরো বড় হয়ে যায়। আমরা কোন আইনের ভিত্তিতে, কোন দৃষ্টিতে আমরা ডাক্তার লিখতে পারবো না? স্বাস্থ্য মন্ত্রণালয় যেহেতু আমাদের জানিয়ে দিয়েছে বিএমডিসির আদলে আমাদের যতদিন না পর্যন্ত কাউন্সিল হচ্ছে ততদিন পর্যন্ত কিন্তু আমরা আমাদের দাবি দাওয়াগুলো পূরণ করতে পারবো না। আমরা যে ডাক্তার এইভাবে পরিচয় দিতে পারবো না। এই জন্য আমাদের প্রথম এবং নাম্বার 1 দাবি কি? 1 নম্বর দাবি কি? কাউন্সিল কি দিতে হবে নাকি হবে না? কাউন্সিল না যাওয়া পর্যন্ত একজন ঘরে ফিরে যাবো? যাবো কেউ? এই আপোষটা সংগ্রাম, খারাপ অধিকার এই লড়াই করতে গিয়ে ন্যায্য